আপনি হাসিনা প্রতিবেশী দেশের প্ররোচনায় বলেন, তাদের পরিকল্পনায় বলেন, যখন 2008 সালে ইলেকশনে আসলো সে তার অবৈধ পরিকল্পনাগুলো একটা একটা করে বাস্তবায়ন শুরু করলো। তার মধ্যে অন্যতম পরিকল্পনা ছিল যে কিয়ামত পর্যন্ত সেই দেশ শাসন করবে, শোষণ করবে, কেউ টু শব্দ উচ্চারণ করবে না। সেই জন্য কী করলো, মুক্তিযোদ্ধাদের সংখ্যা বাড়িয়ে দিল বহুগুণে। জেনারেল উসমানী কমান্ডার ইন চিফ মুক্তিযুদ্ধের, আমি যেহেতু মিলিটারির ইতিহাস, আমি মিলিটারির একজন মানুষ হিসাবে আমি মিলিটারিটাকে একটু নিয়ে আসবো আপনার এখানে। আপনি দেখুন এই মুক্তিযোদ্ধা ভুয়া মুক্তিযোদ্ধা করলো কেন জানেন? তাদের সন্তানদেরকে, অযোগ্য ক্যাডার ভিত্তিক যারা সন্তান সন্ত্রাসী, তাদেরকে বিভিন্ন প্রশাসনের সর্বত্র তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কোটা সিস্টেমের মাধ্যমে। এবং কোটা সিস্টেমের কোটা আন্দোলনের যে আন্দোলনটা সফল হয়েছিল, একসময় কিন্তু হাসিনা সেটা মেনে নিয়েছিল যে কোটা উঠিয়ে নেওয়া হলো, ইফ আই এম নট রং। কিন্তু সেই আদেশটা, পরিপত্রটা আবার 24 সালের 5ই জুন এসে হাইকোর্ট ডিভিশন থেকে বাতিল করা হলো। বাতিল করার পরে তো আবার বৈষম্য আন্দোলন থেকে শুরু হয়ে গেল কোটা বিরোধী আন্দোলন। সেখানে হাসিনার দল, তার দলের প্রত্যেকটি লোক এবং প্রশাসন যন্ত্র, আপনি বলেন পুলিশ বলেন আর অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী বলেন, নির্মমভাবে মানুষের উপর নিষ্ঠুরতা শুরু করলো। গুম, খুন, এমন কোনো অনৈতিক কাজ নেই যেটা করছিল না। এক সময় হাসিনার একটার পর একটা ভুল করতে 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 আল্লাহ তো পরিকল্পনা করেই রেখেছেন। অনেকে বলে মাস্টার মাইন্ড অমুক অমুকে মাস্টার মাইন্ড। আল্লাহ ইজ দ্য অমনিপটেন্ট, মোস্ট পাওয়ারফুল, হি ইজ দ্য মাস্টার মাইন্ড। তিনি আর সহ্য করতে পারলেন না জুলুমের সীমা অতিক্রম করার পরে অসংখ্য মানুষের জীবনের বিনিময়ে, রক্তর বিনিময়ে রব্বুল আলামিন এই গোষ্ঠীটাকে একেবারে বাংলাদেশ থেকে বিতাড়িত করে দিলেন। হাসিনা তার দল বল সহ হেলিকপ্টারে বলেন, গাড়িতে বলেন, দেশ ছেড়ে চলে গেল। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, সেই দৃশ্যগুলো ভুলে যাবেন না। হাসিনার ফেসিস সরকারের এক লোক ছাড়া বাংলাদেশের প্রতিটি মানুষ সেই আন্দোলনের সাথে জড়িত। প্রত্যেকেই দল মত বর্ণ নির্বিশেষে সবগুলো রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছিল। এখন কেন 5ই আগস্টের পরে কেন এরকম হচ্ছে সেটা কি জানেন? এখানেও ইন্ডিয়ার প্ল্যান এ এখন বি কাজ করছে। তাদের লোকেরা, তাদের এজেন্সিরা প্রত্যেকটি জায়গায় আছে। আপনাদের মিডিয়াতে আছে, আপনার পত্রিকার যে আছে সেখানেও আছে, ইলেকট্রনিক প্রিন্টিং সব মিডিয়াতে আছে, সব ইয়েতে আছে, আপনার প্রতিষ্ঠানগুলোতে আছে। তারা না থাকলেও তাদের এজেন্সিগুলো আছে, বাংলাদেশি এজেন্সিরা। তারা প্ল্যান বি করে সব সময় অস্থিতিশীল করার জন্য সরকারকে, এবং এই অস্থিতিশীল করার পিছনে আরেকটা ভুল করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। উনি আকাশচুম্বী উচ্চতার একজন মানুষ, এত সম্মানিত ব্যক্তিত্ব, কিন্তু তার জীবনটা এত তরতর করে একদম সিঁড়ি বেয়ে উনি উপরে উঠে গেছেন। কোনো ঘাত প্রতিঘাত ফেস করতে হয়নি ওনাকে। ফলে উনি ওই সিচুয়েশনগুলা যেহেতু ফেস করেন নাই, এই রাষ্ট্র ক্ষমতায় বসে এই রাষ্ট্রটা এমন একটা খারাপ সময়ে তিনি ক্ষমতাসীন হয়েছেন, সেই সময়ে সেটাকে সুচারুরূপে পরিচালনা করার, যেহেতু প্রশাসনিক তার জ্ঞান নাই, আমি তাকে আন্ডারমাইন করছি না। আপনার নোবেল প্রাইজ পাওয়া এক ধরনের বিষয়, আর প্রশাসন, রাষ্ট্র, বাংলাদেশের মতো রাষ্ট্র পরিচালনা করার একটা বিষয়। উনি শুরুতে একটা ভুল করেছেন। সেই ভুলটাকে 53টা মন্ত্রণালয় পরিচালনা করার জন্য যে সুদক্ষ ব্যক্তিত্বের প্রয়োজন ছিল, অনেস্ট, ডেডিকেটেড, স্পিরিটেড যে সকল ব্যক্তিত্বের প্রয়োজন ছিল, সেটা না করে উনি ওই এনজিও পরিচালনাকারী কিছু লোককে, যাদের তেমন জ্ঞান নাই তেমন, এবং বয়সেরও একটা সমস্যা আছে, বিভিন্ন কারণে এই প্রশাসন যন্ত্রগুলো ভালোভাবে তিনি পরিচালনা করতে পারছেন না। মাত্র কয়েকজনকে দিয়ে 53টা মন্ত্রণালয়, এক একজনের কাছে 2-3টা করে মন্ত্রণালয় অর্পণ করেছেন। এতে কি হলো? আমাদের যারা হ্যাঁ আমলারা সে দেশ পরিচালনা করছে, আর আমলারা কিভাবে দেশ পরিচালনা করে সেটা আমার বলাই বাহুল্য।